রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 134 এর ইউনিট 8 এবং 9 এর দুটো অংশ শুরু করছি। আগের দিন যে আলোচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ এবং ঠান্ডা পাখি পড়ুয়ার বলে এবং ঠান্ডা যুদ্ধের যে বিভিন্ন পর্যায় অর্থাৎ ফেজেস অফ দ্য কোল্ড ওয়ার সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দাঁতার বা বলতে পারা যায় বাংলায় যাকে বলা হয়ে থাকে বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠা, এই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা শুরু করি। আমরা দেখেছি ঠান্ডা যুদ্ধের সময় দুটো ব্লকের মধ্যে বিরোধিতা লক্ষ্য করা গিয়েছিল। একটা ছিল পূর্ব দিকের ব্লক আর একটা হচ্ছে পশ্চিম দিকের ব্লক। এবং এই যে পূর্বের ব্লক ছিল সেটা নেতৃত্বে ছিল আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাকে যারা অনুসরণ করে সেই সমস্ত দেশগুলো। অন্যদিকে পশ্চিম ইউরোপের ক্ষেত্রে যারা তার নেতৃত্বে ছিল কে, সেটা হচ্ছে ইউএসএসআর বা ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, যেটা পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধের অবসানে 90 দশকে আমরা দেখতে পাই যে এই ইউএসএসআর পুরো ভেঙে যায় এবং রাশিয়ায় পরিণত হয়। তবে এই ক্ষেত্রে বলা প্রয়োজন যে এই যে রাশিয়া কিন্তু কমিউনিজমের মতাদর্শ নিয়ে চলত, যেখানে পূর্বে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশগুলো তারা কিন্তু ক্যাপিটালিস্ট ব্লক বা ক্যাপিটালিস্ট মেন্টালিটি বা পুঁজিবাদী মানসিকতা নিয়ে চলত। সুতরাং এই পূর্ব পশ্চিমের এই যে বিরোধিতা, মতাদর্শগত বিরোধিতা এবং তার জন্য নানা ধরনের যে সমস্ত প্রবলেম বা সমস্যার সৃষ্টি হয়েছিল এবং ঠান্ডা যুদ্ধের যে তীব্রতা লক্ষ্য করা গেছিল, দেখা গেছে যে স্ট্যালিনের মৃত্যুর পর সেটা কিন্তু ক্রমশ কমে যায় বা হ্রাসপ্রাপ্ত হয়। এবং সেখানে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে তখন বিরোধিতা এবং যে উত্তেজনা যে বলা যায় সেটা যতটা উচ্চ ছিল সেটা কিন্তু ক্রমশ কমে যায় বা নেমে যেতে শুরু করে এবং উভয়ের মধ্যে কি হলো দাঙ্গা প্রতিষ্ঠিত হয় বা বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠা লক্ষ্য করা যায়। সুতরাং আমাদের এবার আলোচনার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি বা প্রতিপাদ্য যে বিষয় সেটা হচ্ছে দাঙ্গা কি। দাঙ্গাকে যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে বলা যায় যে দাঙ্গা বলতে সাধারণত বিরোধ বা দ্বন্দ্বের অবসানকে বোঝানো হয় না, কিন্তু দাঙ্গা বলতে তাহলে কি বলা হয়? দাঙ্গা বলতে বোঝানো হয় যে এটাই যে পারস্পরিক স্বার্থে সীমিত ক্ষেত্রেও তাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝাপড়া এবং সহযোগিতার পথে আমরা দাঙ্গা বা বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠা করতে পারি। তাই হেনরি কিসিঙ্গার বলে একজন ইন্টারন্যাশনাল বলা যায় যে পলিটিক্যাল সায়েন্টিস্ট, তিনি একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন এই ধরনের কথা দিয়েছিলেন তিনি, দাঙ্গা ইজ এ প্রসেস, অর্থাৎ দাঙ্গাকে আমরা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হিসেবে আলোচনা করতে পারি, নট আ পার্মানেন্ট অ্যাচিভমেন্ট, অর্থাৎ এটা কিন্তু একটা স্থায়ী লক্ষ্য বা পরিণতি বলে একে আমরা কিন্তু উল্লেখ করতে পারি না বা মেনশন করতে পারি না। অবভিয়াসলি বলা যায় যে সন্ত্রাসগতভাবে দ্য মেইন কনসার্ন মাস্ট বি, অর্থাৎ প্রধান যে প্রতিপাদ্য বিষয় সেটা কি, প্রধান লক্ষ্যটা কি, টু রিডিউস দ্য বলা যায় যে সোর্সেস অফ পোটেনশিয়াল কনফ্লিক্ট, অর্থাৎ যে দুটো দেশের মধ্যে বা দুটো ব্লকের মধ্যে যে বিরোধিতা দেখা যাচ্ছে তার উৎসগুলোকে খুঁজে বার করে তাকে কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করা, সেটা হচ্ছে তাকেই আমরা দাঙ্গার মধ্যে উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে আরো একটা কথা বলা যেতে পারে। কি বলা যায়? বলা যায় যে দাঙ্গা হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড বা ফরাসি শব্দ, যার অর্থই হচ্ছে বন্ধুত্ব পুনঃপ্রতিষ্ঠা করা। এবং আন্তর্জাতিক রাজনীতিতে দাঙ্গা বলতে সাধারণত দুই বা ততোধিক যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের মধ্যে উত্তেজনাকে যেটা আগে বললাম প্রশমন করা এবং সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা কি বলা যায় ন্যাচারাল বা নর্মাল রিলেশনকে সার্ভাইভ করানো বা তাকে বজায় রাখা।
অর্থাৎ স্বাভাবিক সম্পর্ককে বজায় রাখা বা প্রতিষ্ঠা করাকে আমরা দাঙ্গা বলে উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে বলতে গিয়ে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বা ফরাসি রাষ্ট্রপতি চার্লস দ্য গল একটা কথা বলেছিলেন 50s বা 50-এর দশকে একটা এই শব্দটি ব্যবহার করেছিলেন গাদ্দার। তিনি মনে করেছিলেন যে পূর্ব পশ্চিমের এই যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এই বন্ধুত্ব প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা তার মাধ্যমে কিন্তু পূর্ব পশ্চিমের মধ্যে যে রিলেশন বা সেই সম্পর্কটা অনেকখানি কিন্তু কি হয়ে যাবে, নর্মালাইজড হয়ে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে বলতে গিয়ে অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা বলেছেন যে ঠান্ডা যুদ্ধ কবে প্রশমিত হয়ে দাঙ্গা শুরু হলো সেটা হয়তো অনেকটা ডিস্টিংক্টলি বা খুব সুনির্দিষ্ট ভাবে আলোচনা করা যায় না। তবে প্রসঙ্গত আমরা কোনো ঘটনার কথা বলতে পারি। যেমন একটা ঘটনার কথা বলি যেটা 1955 সালে বলা যায় যে ক্রুশ্চেভ এবং বুলগারিন এরা রাশিয়ান ছিলেন। তারা জেনেভা শীর্ষ সম্মেলনে মার্কিন দিক থেকে যারা রিপ্রেজেন্ট করেছিলেন অর্থাৎ আইজেনহাওয়ার এবং ইডেনের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং সোভিয়েত নেতারা তখন নতুন করে ডিসআর্মামেন্ট অর্থাৎ নিরস্ত্রীকরণ প্রস্তাব সংক্রান্ত প্রস্তাব পেশ করে এবং এর মাধ্যমে মনে করা হয়েছিল যে দাঙ্গাটির পথ কিন্তু প্রশস্ত হয়েছিল। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দাঙ্গাটির কি কি কারণ রয়েছে, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্য কনসেপ্ট অফ দাঙ্গা। সেখানে দেখা যায় যে বিশ্ব রাজনীতিতে অনেক নতুন নতুন পরিবর্তন ঘটেছিল বা অনেক ধরনের চেঞ্জ এসেছিল, যার ফলে দেখা যায় যে 1950-এর দশকে বা 1950s-এ পূর্ব পশ্চিমে বলা যায় দাঙ্গা শুরু হয়েছিল। এখন মনে হচ্ছিল কি কি পরিবর্তন দেখা গেছিল। একটা হচ্ছে যে অ্যাটমিক অর্থাৎ আণবিক অস্ত্র সংক্রান্ত যে প্রযুক্তি যে টেকনিক তার একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ অভূতপূর্ব উন্নতি। দ্বিতীয়ত বলা যায় যে ইট ইজ আ কন্টিনিউয়াস অর্থাৎ নিরবিচ্ছিন্ন একটা ওয়ারফেয়ার বলবো না, একটা অস্ত্র প্রতিযোগিতা অর্থাৎ একটা কম্পিটিশন রিগার্ডিং দ্য ওয়েপন্স। এবং তৃতীয়ত বলা যায় যে পশ্চিম ইউরোপে অর্থাৎ বলা যায় যে ওয়েস্টার্ন ইউরোপে কি লক্ষ্য করা গেছিল, অর্থনৈতিক একটা রিভাইভ এই পর্যায় অর্থাৎ অর্থনৈতিক পুনরুজ্জীবনের একটা প্রচেষ্টা। চতুর্থত যেটা বলা যেতে পারে উত্তর আটলান্টিক অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার মধ্যেও কিছু কিছু বিভেদ প্রবণতা তাদের মধ্যেও কিছু কিছু কনফ্লিকচুয়াল সিচুয়েশন অ্যারাইজ করছে সেগুলো, এবং চীন রাশিয়ার মধ্যে যে বিরোধ একটা কনফ্লিক্ট বিটুইন দ্য চায়না অ্যান্ড রাশিয়া সেটাও কিন্তু দাঙ্গাটির পথকে প্রশস্ত করেছিল। এর ফলে বলা যায় যে পশ্চিমের যে শক্তিবর্গ রয়েছে তারা কিন্তু একাধিক কারণে দেখা গেছে দাঙ্গাকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল। কেন করেছিল একটু আমরা কারণগুলো খুঁজি। সেখানে দেখা যায় যে আসলে ইউরোপে দেখা যাচ্ছে ফ্রান্স বলো বা পশ্চিম জার্মানি বলো ওয়েস্ট জার্মানি ইত্যাদি প্রতিটি দেশগুলোর ক্ষেত্রে দেখা গেছিল যে একটা ইকোনমিক আর রাজনীতির দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখা যায় যে অর্থনৈতিক দিক থেকে তারা পুনরুজ্জীবিত হওয়ার পর দেখা যায় যে ইউরোপে তখন মার্কিন আধিপত্যকে তখন কিন্তু তারা আর কিন্তু মার্কিন আধিপত্যকে সহ্য করতে রাজি নয়। সুতরাং তারা পূর্ব পশ্চিমের মধ্যে তখন যে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধকে দূর করে দেওয়ার চেষ্টা করে ও প্রচেষ্টা চালায় এবং তাদের মধ্যে আস্তে আস্তে তখন তারা ঠান্ডা মাথা ভাবতে শুরু করে নিজেরা তো অনেকটাই অর্থনৈতিক দিক দিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং তাদের মধ্যে যে উত্তেজনা বা বিরোধ আগে যে ধরনের ছিল সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে তারা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে অর্থাৎ প্রশমিত করার চেষ্টা করে এবং ইউরোপে তখন আস্তে আস্তে দেখা যায় যে মার্কিন আধিপত্য বা ইউএস সুপ্রিমেসি এইটাও কিন্তু ক্রমশ কমতে শুরু করে। এর আগে যেটা কথা বললাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সেই ন্যাটোর মধ্যে কিন্তু কি বলেছিলাম একটা বিভেদ প্রবণতা লক্ষ্য
করা গেল, অর্থাৎ ইউনিটির মধ্যে একটা ব্রোকেন দেখা গেল, ব্রোকেন ইস্যু অর্থাৎ ঐক্যের মধ্যে ফাটলতা লক্ষ্য করা গেল। ফ্রান্সের সঙ্গে দেখা যাচ্ছে যে ন্যাটো যারা রয়েছে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার অভাব দেখা গেল, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে শুরু করলো, মনোমালিন্য হতে শুরু করলো। মার্কিন যুক্তরাষ্ট্র সেই সময় মনে করতে শুরু করলো ডাকাতের ফলে যেহেতু উত্তেজনা প্রশমিত হচ্ছে, কথা বলে ন্যাটোর মধ্যস্থিত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু হয়তো অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে তারা হয়তো নিজেদের মধ্যে যে প্রবলেম আছে সেটা যে তারা সলভ করবে তার সূত্রটা বলা যায় যে একটা দীর্ঘস্থায়ী হবে বলে তারা মনে করেছিল। অন্যদিকে দেখা যায় যে ভিয়েতনাম যুদ্ধের কথায় আসে। ভিয়েতনাম যুদ্ধে প্রবল একটা অর্থ ব্যয় লক্ষ্য করা যায় এবং ওই যুদ্ধের প্রতি মার্কিন জনগণের সেই সময় কি হচ্ছে একটা বিরূপ প্রতিক্রিয়া। কেন অর্থটা কোথা থেকে আসছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, যেহেতু তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে সেই অর্থটা দেওয়া হচ্ছে। সুতরাং তাই ওই যুদ্ধের প্রতি মার্কিন জনগণের একটা বিরূপ প্রতিক্রিয়া এবং ভিয়েতনাম থেকে মার্কিন সৈন্যকে কি করে নাও, প্রত্যাহার করে নাও দাবির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তখন বুঝেছে না এভাবে চলতে পারে না, নিজের দেশের জনগণই তো প্রচন্ড খেপে যাচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধের পথ কি করে ফেলে, পরিত্যাগ করে ফেলে এবং করে তখন সে কি হয়, একটু বাধ্যই হয় রাশিয়া এবং চীনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে, অর্থাৎ রাশিয়া এবং চীনের সঙ্গে বোঝাপড়া করতে, এবং দেখা যায় যে সেই কারণেই সে ডাকাতের পথ বেছে নেয়। মার্কিন অর্থনৈতিক সুতরাং পরিস্থিতি তাহলে কি হচ্ছে, ডাকাতকে মার্কিন যুক্তরাষ্ট্র যে অ্যাকসেপ্ট করেছিল তার পেছনে একটা কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও দেখা যায় যে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় যে অর্থনৈতিক উন্নয়নের জন্য পশ্চিমের যে রাষ্ট্রগুলো ছিল, অর্থাৎ ওই বলা যায় ওয়েস্টার্ন যে অন্যান্য কান্ট্রিগুলো ছিল, সেই কান্ট্রিগুলোর সঙ্গে বলা যায় যে অর্থনৈতিক, ইকোনমিক্যালি এবং বিজনেস রিলেটেড অর্থাৎ বাণিজ্যিক লেনদেন প্রসারিত করতে আগ্রহী ছিল। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সে সময় রাশিয়া কি হচ্ছে, রাশিয়া তখন ভাবতে শুরু করলো পশ্চিমী শক্তি সঙ্গের সঙ্গে এত বিরোধিতা না যাওয়াই ভালো। সুতরাং বিরোধ প্রশমিত করে তারাও কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, ডাকাতের পথে অগ্রসর হতে শুরু করলো। এই প্রসঙ্গে আমরা বলতে গিয়ে এবার চীন সোভিয়েত বিরোধের কথা বলতে পারে। চীন সোভিয়েত বিরোধ 1960-এর দশক থেকে এত বেশি ইন্টেন্সিফাই হয়ে গেছিল বা তীব্র আকার ধারণ করেছিল যে চীন রাশিয়াকে মনে করেছিল তাদের মেইন কি হচ্ছে এনিমি, অর্থাৎ প্রধানতম বা প্রাচীনতম বা প্রধানতম বলে মেইন শত্রু হিসেবে চিহ্নিত করেছিল এবং তারা তাকে একটা ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি হিসেবে আখ্যায়িত করেনি। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র তখন দেখেছে বা চীন আর রাশিয়ার মধ্যে তো দুটোই কমিউনিজমে বিশ্বাস করে আর দুটো দেশের মধ্যে তো বিরোধিতা লেগে গেছে, তাহলে এই একটা কেসটা আমরা নিয়ে ফেলি। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র ওই বিরোধের সুযোগ নিয়ে চীনের সঙ্গে কি করলো, বন্ধুত্ব প্রতিষ্ঠা বা একটা ফ্রেন্ডলি রিলেশন ক্রিয়েট করার চেষ্টা করলো। সেই সময় তখন কি হলো, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন দেখলো যে রাশিয়া ভাবলো যে বাপরে এ তো চীনের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠা দিতে এগিয়ে যেতে চাইছে, কারণ বাবা আগেই আমি রাশিয়া কি ভাবলো যে আমিও তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি করে ফেলি, একটু বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করি, এই মানসিকতা নিয়ে চলেছিল। রাশিয়ার আগ্রহ কেন, সেখানেও কিছু কারণ ছিল। রাশিয়ার যে আভ্যন্তরীণ যে দেখো যুদ্ধ চালাতে গেলে বা মতাদর্শের বিরুদ্ধে থাকা যুদ্ধই হলো যাই হোক না কেন, সেখানে কিন্তু অর্থনৈতিক সংকট ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছিল। রাশিয়া একটা ইকোনমিক রাশিয়ার ক্রাইসিসের মধ্য দিয়ে রাশিয়া যাচ্ছিল এবং সেই কারণে রাশিয়াকে তখন মনে করতে হয়েছিল যে বাবা আমরা তো তাহলে ওয়েস্টার্ন ইউরোপে আমাকে বাণিজ্য করতে হবে, না হলে আমাদের পক্ষে এগুলো সম্ভব না, আমি কি করে বাঁচবো, কিভাবে সার্ভাইভ করবো ইকোনমিক্যালি। সুতরাং রাশিয়াকে পশ্চিমী শক্তিবর্গের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ও অর্থনৈতিক আদান প্রদানে ভীষণভাবে উৎসাহিত করেছিল। সুতরাং সবশেষে আমরা এই কথা বলতে পারি যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক যে পরিস্থিতি, ইন্টারন্যাশনাল ইকোনমিক যে সিচুয়েশন, তাকেও আমরা কম ইম্পর্টেন্স দিতে পারি না, কম গুরুত্বপূর্ণ নয়। 1970-এর দশকে সেই সময় একটা অনেক ক্রাইসিস দেখা দিয়েছিল, অর্থাৎ তৈল
সংকট পরিলক্ষিত হয়েছিল এবং তৈরি সংকটের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে দাঙ্গার প্রতিষ্ঠার দিকেও একটা আগ্রহ দেখা যায়। এছাড়া এবার সে 50-এর দশক থেকে শুরু হয়েছে। আর কি হয়েছে, এবার আমরা অনেক দূরে গিয়ে এসেছি। এবার চলে বা কেন্দ্রবিন্দু, সেটা বার্লিন প্রাচীর ধ্বংস করে দেয়, অর্থাৎ জার্মানি ইউনিফিকেশনের কথা বলতে শুরু করে এবং যার ফলে দেখা যায় যে দুটো জার্মানি আবার হয়েছিল, ইউনাইটেড হয়েছিল বা ঐক্যবদ্ধ হয়েছিল। 1991 সালে মিখাইল গর্বাচভ, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওয়াটার জোট এবং কামিকান যে ছিল চুক্তি, তাকে কামিকান যে সংগঠন ছিল তাকে কিন্তু বলেছিলেন যে এই চুক্তিটি সল্ট অর্থাৎ বিলুপ্ত করার কথা বলেছিলেন। ফলে বলা যায় যে অনেকে মনে করেন যে এই সময় কিন্তু কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ এন্ড ঘটেছিল বা সমাপ্তি ঘটেছিল। এরপর আমরা দাঙ্গাতে একটু যদি পর্যায়ে বলি, 50-এর দশক থেকে শুরু হয়েছিল। সুতরাং দেখা যায় যে 1959 সালে বা 59-এর মাঝে দাঙ্গাতের একটা কি বলা যায় সেকেন্ড ফেজ শুরু হয় বা দ্বিতীয় পর্যায় শুরু হয়। 1963 সালে বলা হয়, অনেকে বলে থাকেন যে দাঙ্গাতের একটা নিউ এরা বা নতুন যুগ শুরু হয় এবং সেই সময় রাশিয়া আণবিক পরীক্ষা নিরোধক মানে অস্ত্র চুক্তি স্বাক্ষরে কনসেন্ট দেয় বা সম্মত হয় এবং তার ফলে দাঙ্গাতের পথ অনেকটা প্রশস্ত হয়ে যায়। এই প্রসঙ্গে বলা যায় যে 1972 সালে সল্ট, যেটাকে আমরা বলে থাকি স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস, সেই চুক্তি স্বাক্ষরিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে হয়েছিল। 1973 সালের অক্টোবরে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। শুরু হলে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও, তখন সেই যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাময়িকভাবে বা টেম্পোরারি বলা যায় যে সম্পর্ক কি হয়েছিল, কিছুটা আপার বেটার হয়ে যায় বা তীব্র হয়ে যায়। 1974 সালের জুন মাসে মার্কিন রাষ্ট্রপতি সেই সময় যিনি ছিলেন, তিনি সোভিয়েত রাশিয়ার সফরে আসেন এবং উভয়ের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরিত হলো ট্রিটি অন দ্য লিমিটেশন অফ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। 1975 সালে দেখা যায় যে হেলসিঙ্কিতে দেখা যায় যে ইউরোপীয় নিরাপত্তা এবং সহযোগিতা সমন্বিত বা সহযোগিতা রিলেটেড একটা কনফারেন্স বা সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কারা অংশগ্রহণ করে? 32 কান্ট্রিজ অফ ইউরোপিয়ান কন্টিনেন্ট, অর্থাৎ ইউরোপের প্রায় 33টা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা পার্টিসিপেট করেছিল। সেখানে কি নীতিসমূহ গৃহীত হয়েছিল? প্রধানত হয়েছিল যে এভরি কান্ট্রি শুড প্রোটেক্ট দেয়ার সভারেনিটি, অর্থাৎ প্রতিটি রাষ্ট্রে কিন্তু সার্বভৌমিকতা রক্ষা করা হবে বা রক্ষিত হবে। দ্বিতীয়ত বলা হয়েছিল যে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের ভীতি প্রদর্শন করার ক্ষেত্রে নিজেদের রেসিস্ট করো, অর্থাৎ বলপ্রয়োগ বা বলপ্রয়োগের ভীতি প্রদর্শন থেকে বিরত থাকা। তৃতীয়ত বলা হয়েছিল যে অলঙ্ঘনীয় সীমান্ত, প্রত্যেকের নিজস্ব স্টেট বাউন্ডারিতে আছে, কেউ কারোর দেশে দুমদাম ইন্টারফেয়ার করবে না বা ইন্টারফেয়ার করবে না। চতুর্থত বলা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ের বিরুদ্ধে কি হচ্ছে রিসলভ করো, মীমাংসা করো, প্রবলেমকে সলভ করার চেষ্টা করো ইন এ পিসফুল ওয়ে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি রাষ্ট্রের যে জিওগ্রাফিক্যাল ইউনিটি আছে সেটা শুড বি প্রটেক্টেড, অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা সেটা যেন ঠিকমতো রক্ষিত হয়। এছাড়াও বলা হয়েছিল যে অন্য রাষ্ট্রের যে ইন্টারনাল ব্যাপার রয়েছে, আভ্যন্তরীণ ব্যাপার রয়েছে, তাকে যেন ইন্টারফেয়ার না করা, হস্তক্ষেপ না করা। চিন্তা, নিজস্ব থিঙ্কিং পাওয়ার, নিজস্ব যেটা মরালিটি, বিবেক বলো, ধর্ম বলো, রিলিজিয়ন বলো, বিশ্বাস বলো, ফেথ বলো, তার মাধ্যমে স্বাধীনতা ঠিকমতো রক্ষা করা এবং আণবিক যে অস্ত্র রয়েছে তার মিসইউজ করো না, তার প্রতি যথেষ্ট রেসপেক্ট দেখো বা মর্যাদা প্রদান করো। এছাড়াও বলা হচ্ছে প্রত্যেক জাতির যে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার এবং তার সঙ্গেই আসবে ইকুয়ালিটি, অর্থাৎ প্রত্যেক মানুষ যাতে ইকুয়াল ভাবে রাইট গুলোকে এনজয় করতে পারে, অর্থাৎ সমানাধিকার এবং প্রত্যেকের নিজেদের কি হচ্ছে ফিউচারকে ডিটারমাইন করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। এছাড়াও বিভিন্ন রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যখন থাকতে হচ্ছে, সুতরাং আন্তর্জাতিক
পরিমণ্ডলের সকল রাষ্ট্রের মধ্যে একটা কোঅপারেশন বা সহযোগিতা, সেই ব্যাপারটা এবং আন্তর্জাতিক আইনের প্রতি, ইউএস ইন্টারন্যাশনাল লর প্রতি সুষ্ঠু রেসপেক্ট অর্থাৎ আনুগত্য প্রদর্শন করার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল। 1979 সালে জুন মাসে মার্কিন রাষ্ট্রপতি সেই সময় ছিলেন জিমি কার্টার ও ব্রেজনেভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সল্ট টু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 80 দশকে বা কি লক্ষ্য করা গেল, 80 দশকে আফগান সমস্যাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আবার নতুন করে দেখা যায় একটা কোল্ড ওয়ারের সূত্রপাত হলো বা সূচনা হলো। কেন? এছাড়া কি কি ঘটনা হলো? কিছু আফ্রিকান দেশের কথা বলি, যেমন অ্যাঙ্গোলিয়ান আছে, ইথিওপিয়া আছে, দক্ষিণ আফ্রিকা আছে, নিকারাগুয়া আছে। সেই সমস্যাকে কেন্দ্র করে রুশ মার্কিন সম্পর্ক কিন্তু ভালো গেল না, বরং তাদের মধ্যে যে রিলেশনটা গ্রো আপ হলো সেটাকে ডেটেরিয়েট হতে শুরু করলো। তাই বলা হয় যে, অনেকে বলে থাকেন যে 1980 সাল থেকে তাদের অবসান হয়েছিল। এরপর 1982 সালের অক্টোবরে ব্রেজনেভ স্বীকার করেন যে the Dakat has been completed, অর্থাৎ দাকাত শেষ হয়েছে। রাশিয়া declares Dakat with the USA as dead, অর্থাৎ শেষ হয়ে গেছে। 1987 সালের ডিসেম্বরে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে মধ্যবর্তী অর্থাৎ বলা যায় পাল্লা, যে আণবিক অশক্তি বলা যেতে পারে যে বিলোপকরণ চুক্তি বা ইংলিশে যেটাকে বলা যায় ট্রিটি, বলা যায় যে ট্রিটি এলিমিনেটিং, বলা যায় ইউএসএ অ্যান্ড সোভিয়েত, বলা যায় ইন্টারমিডিয়েট বা বলা যায় যে রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস, সেই ট্রিটিটা স্বাক্ষরিত হয়েছিল। বোঝা গেছে? এরপর সুতরাং দেখা যায় যে 1990 দশকের পূর্ব ইউরোপে তাহলে কি হচ্ছে, সমাজতন্ত্রের আস্তে আস্তে পতন হচ্ছে, অর্থাৎ কমিউনিজম ফিরে যাচ্ছে এবং সেটা একটা বিরাট ঘটনা বলে বিবেচিত হতে শুরু করে। 1991 সালে রাশিয়াতে গর্বাচেভ তখন কি করেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট গর্বাচেভ, তিনি বলেছিলেন যে না, এইভাবে তো কমিউনিজমকে নিয়ে এগোনো সম্ভব হবে না, আমার বাইরে তো আশেপাশে ক্যাপিটালিস্ট কান্ট্রি আছে, সুতরাং আমাদের তো তাদের সঙ্গে বুঝে শুনে চলতে হবে। সুতরাং কমিউনিস্ট পার্টিকে তিনি নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন। এইভাবে রাশিয়া এবং পূর্ব ইউরোপে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কমিউনিজমের কি হচ্ছে, পতন ঘটে যাচ্ছে এবং এই পতন ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বে ঠান্ডা যুদ্ধ শুরু হচ্ছে। কি বলা যায় যে বিশ্বে তোমার কি বলা যায়, তোমার ঠান্ডা যুদ্ধের অবসান হচ্ছে। সেই হলো, সুতরাং বলা যায় যে এই হচ্ছে আমার যেটা প্রথম টপিক, অর্থাৎ যেটাকে বলা যায় যে ঠান্ডা যুদ্ধের অবসান এবং দাকাতের প্রতিষ্ঠা এবং শেষ পর্যন্ত দাকাতের যে অবসান, সেই কথাটা আমি আমার প্রথম বিষয়ে আলোচনা করলাম। এরপর আমি দ্বিতীয় টপিকে চলে যাই। দ্বিতীয় টপিকে কি বলা হচ্ছে, এন্ড অফ কোল্ড ওয়ার তো বলেছি, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সমাপ্তি, কিন্তু তার পরবর্তী যুগে অর্থাৎ আফটার দ্য কোল্ড ওয়ার, তার সেই সময় কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনসটা প্রিভেন্ট করেছিল। অর্থাৎ আজকে আমাদের বিষয় হবে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তী যুগে ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক। সেখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউএস, প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউএসএসআর এর বিভক্তি, অর্থাৎ বলা যাচ্ছে ইউএসএসআর কে আমরা আর পাচ্ছি না, এটা পুরোপুরি ডিসলভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, এই জিনিসটা ডিসলভ হচ্ছে। এখন বলা যায় যে ঘটনাগুলি ইউএসএসআর এর এই যে বিলুপ্তির দিকে পরিচালিত হয়েছিল, তাকে আমরা দুটো স্টেজে ভাগ করতে পারি বা দুটো স্তরে করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল ম্যাটার বা আভ্যন্তরীণ বা ঘরোয়া, এবং দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে বাহ্যিক বা এক্সটার্নাল, বা বলা যেতে পারে মানে
এক্সটার্নাল বা বলা যেতে পারে যে বাহ্যিক বিষয় হিসেবে পরিগণিত করতে পারে। প্রথমে আমরা বলি বলা যায় যে 1980 দশকে ইউএসএসআর এর ক্ষেত্রে দেখা যায় যে ইউএসএসআর না আর বেড়ে উঠছিল না। 90 দশকে ঠান্ডা যুদ্ধ অবসান হয়ে যাচ্ছে, সুতরাং ঠান্ডা যুদ্ধ না মানে রাশিয়া মানে ইউএসএসআর অবসানটা হচ্ছে, ইউএসএসআর ভেঙেও যাচ্ছে। সুতরাং একটু 80 দশকটা দেখি। 80 দশকে ইউএসএসআর এর ক্ষেত্রে একটা অর্থনৈতিক স্থবিরতার সম্মুখীন হয় দেশটা, অর্থাৎ মানে অর্থনৈতিক ইকোনমিক একটা স্ট্যাগনেশন এসে যায়। কি হয়েছিল, তারা যে সমস্ত ভোগ্যপণ্য বা কনজিউমারেবল গুডস তৈরি করছিল, সেই ভোগ্যপণ্য এবং কৃষি উৎপাদন চাহিদার তুলনায় সরবরাহে একটা বিশাল ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছিল, অর্থাৎ মারাত্মক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল। 1985 সালে সেই সময় মিখাইল গর্বাচভ সোভিয়েত ইউনিয়নের কি হচ্ছে কমিউনিস্ট পার্টি, তার তিনি সেক্রেটারি হন বা মহাসচিব নিযুক্ত হয়েছিলেন। এবং তিনি নিযুক্ত হয়েই বললেন যে এভাবে চলতে পারে না, ইউ হ্যাভ টু গো ফর নিউ থিংকিং, অর্থাৎ তোমার নতুন চিন্তার কথা ভাবতে শুরু করেন। এবং তিনি বুঝতে পারেন যে অর্থনৈতিক শক্তি, অর্থাৎ যদি দেশের ইকোনমিক পাওয়ারটাকে ভালোভাবে গ্রো আপ করা যায়, তাহলে কিন্তু সেখানে কিন্তু মিলিটারি পাওয়ারের অতটা প্রয়োজন হবে না। অর্থাৎ অর্থনৈতিক শক্তি বলা হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামরিক শক্তিকে তা প্রতিস্থাপন করবে বলে তার মনে হয়েছিল। তাই তিনি সোভিয়েত ইউনিয়নের দাবির একটা ব্রেজনেভ মতবাদ প্রত্যাখ্যান করেছিলেন। করে তিনি কি বলেন, নিজের মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং তিনি বললেন এটাই যে সোভিয়েত ইউনিয়নের যে আগে যে প্রিভিয়াস প্রিন্সিপলস গুলো ছিল, আগের যে নীতিগুলোতে সামরিক ব্যয় অর্থাৎ হচ্ছে তোমার মিলিটারি এক্সপেন্ডিচার, সেই ব্যাপারটার উপরে সব থেকে বেশি কি দেওয়া ছিল, ফোকাস করা হয়েছিল, অর্থাৎ গুরুত্ব দেওয়া হয়েছিল, যাতে সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমী যে শক্তিবর্গ রয়েছে সেগুলোর সাথে তারা নিজেদের যাতে কি করতে পারে, ইকুয়ালি তারা সেভাবে নিজেদের মানে ইউএসএসআর পাওয়ারফুল করে তুলতে পারে। এবং সেই ক্ষেত্রে তাই তারা তখন কি করতো, তাদের যে জিডিপি আছে, গ্রস বলতে পারো যে জিডিপি বলা যায়, অর্থাৎ তাদের যে বার্ষিক যে বলা যায় মানে গ্রস মানে যেটা মেন যে তাদের রোজগার জিডিপি বলা যায়, সেই জিডিপি প্রায় 40-50% তখন তারা কি করতো বলতো, দেশের ডিফেন্সের জন্য ব্যয় করতে শুরু করেছিল। না শুধু ব্যয় করতো, গর্বাচভ বলেন এভাবে হতে পারে না, একটা দেশ শুধু প্রতিরক্ষার দিক দিয়ে নিজেকে রক্ষা করবে, এদিকে তার ইকোনমিক্যালি সে ক্রমশ উইক হয়ে যাবে, এটা তো হতে পারে না, তখন তাহলে দেশ বিফলে চলে যাবে, দেশের আর কোনো সার্ভাইভ করা সম্ভব হবে না। সুতরাং গর্বাচভ এই সময় একটা নতুন নিয়ম বা নীতি চালু করেছিলেন, এবং সেই নীতিটাকে কি বলা হয় জানো, পেরেস্ট্রোইকা নীতি। এখানে নীতিতে কি বলা হলো, এই নীতি বলল যে সামরিক এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার উপরে যে ব্যয়ের কথা ভাবছে গভর্নমেন্ট, সেগুলোকে তোমাকে আবার রি-এক্সামিন করো, অর্থাৎ পুনঃ পরীক্ষা করা হোক তাকে। এবং বলা হলো উপাদান ও সামরিক সহায়তার যুগে সেখানে পুরনো ব্যবস্থা অর্থাৎ সোভিয়েত যে মিত্রদের জন্য যে ভর্তুকি রয়েছে তাকে আস্তে আস্তে তুলে দাও, যদি প্রয়োজন হয় তাকে তুলে দাও, কেননা সেক্ষেত্রে তো অর্থনীতির উপর চাপ পড়ছে। কিন্তু অর্থনৈতিক পুনর্গঠনের জন্য যে স্ট্রাকচারাল যে বিপদগুলো রয়েছে, অর্থাৎ কাঠামোগত যে দুর্বলতা রয়েছে এবং পশ্চাৎপদতা আমরা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছি, সেটাকে কাটিয়ে তুলতে হবে। তার জন্য যা স্টেপস নেওয়া দরকার সেই স্টেপস নেওয়া হবে, কিন্তু সেই স্টেপস নিতে গেলে নিজের দেশের মধ্যে হয়তো সবকিছুকে জোগাড় করা সম্ভব হবে না। সুতরাং সেই ক্ষেত্রে সেটা যদি করতে হয়, কৌশলগত কিছু সাহায্য যদি দিতে হয়, তাহলে পশ্চিমের দেশগুলোর সঙ্গেও আমাকে কথা বলতে হবে। সুতরাং পশ্চিমের প্রযুক্তির একটা প্রবাহ এবং ঋণের প্রয়োজন সে তার মনে করেছিল, মানে রাশিয়া মানে ইউএসএসআর মনে করেছিল। এবং সেই ক্ষেত্রে তারা তাই হয়েছিল, কিন্তু যেটা সেও সাইমালটেনিয়াসলি কিন্তু গর্বাচভ জানতেন যে যেহেতু দুটো দেশের মধ্যে এত বিরোধিতা রয়েছে, সুতরাং পশ্চিমী পুঁজি বলো, ক্যাপিটাল বলো বা টেকনিক্যাল হেল্প বলো, প্রযুক্তি বলো, তাকে আকৃষ্ট করা কতটা সোজা হবে না।
কমিউনিস্ট দৃষ্টান্তের মধ্যে কাঠামোগত দুর্বলতা এবং যেটা বলেছিলাম যে ওভার পলিসি ফ্রেমওয়ার্কের ফাঁকফোকর বা যে লুপহোলস গুলো আছে সেইগুলোর কিন্তু ব্যর্থতার কারণ হিসেবে প্রতিবাদ করতে শুরু করে, যার জন্য কিন্তু গর্বাচভ বলেছিল যে আমরা যে সরকার দিয়ে দেশ চালাচ্ছি সেই সরকারের কিছু বিশাল দোষ রয়েছে বা লুপহোল রয়েছে এবং সেই দোষটা কি আমলাতান্ত্রিক দুর্বলতা, অর্থাৎ আমলাতান্ত্রিক কাঠামোকে তারা তিনি প্রধান দায়ী বলে মনে করেছিলেন। কারণ এইটুকু আমাদের মনে রাখা প্রয়োজন যে কোনো একটা দেশ যখন চালিত হয় তখন কিন্তু সেই দেশের শাসন ব্যবস্থায় আমলাদের প্রভাবে কিন্তু সব থেকে বেশি থাকে। এই যে আজকের দিনে লোকে এত আইএস হতে চাইছে, ডাব্লিউবিসিএস অফিসার হতে চাইছে, কেন? এরা কিন্তু আমলা, এরা কিন্তু পলিসি ফ্রেমে তাদের সব থেকে বড় ভূমিকা থাকে গভর্নমেন্টের পলিসি ফ্রেমে। সুতরাং সেখানে কি হচ্ছে, আমলাতান্ত্রিক কাঠামো যদি ঠিক মতো না হয় তবে কিন্তু দেশের শাসন ব্যবস্থাও ঠিক মতো বা সঠিকভাবে অ্যাডমিনিস্ট্রেট হতে পারে না বা কন্ডাক্টেড হতে পারে না বা পরিচালিত হতে পারে না। আচ্ছা, এছাড়াও বলা হচ্ছিল যে সেই সময় মানে আরেকটা ছিল গর্বাচভের একটা মনে হয়েছিল যে সোভিয়েত নাগরিকদের জন্য কিছু কিছু রাজনৈতিক যে বেনিফিটস দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, যেমন কি হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি তো সহ্য করতে পারেন না সমালোচনা, সুতরাং প্রত্যেক মানুষকে সমালোচনা করার অধিকার এটা দেওয়া প্রয়োজন আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, বাক মতামত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে এবং তাদের আরেকটা যেটা জিনিস দিতে হবে পলিটিক্যাল অর্গানাইজেশন গোয়া করারও একটা ফ্রিডম বা ফেসিলিটি তাদের দিতে হবে, এই কথাটা ভেবেছিলেন। এবং তার পরবর্তী ফল হিসেবে 1989 সালে নাগাদ তখন কি হয়েছিল যে পূর্ব ইউরোপ এবং মধ্য এশীয় অঞ্চলে আসলে এই পেরেস্ট্রোইকা এবং গ্লাসগো নীতি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করে। এর সময় দেখা যায় যে বাল্টিক রাজ্য, যেটা এস্তোনিয়া একটা রাজ্য ছিল, বাল্টিক রাজ্য বাল্টিক রাজ্য এগুলোকে বলা হয়, সেই রাজ্যের মধ্যে এস্তোনিয়া এবং বলা যায় যে লাটভিয়া, এইগুলো দেখা যাচ্ছে লিথুয়ানিয়া, এইগুলো কিন্তু আস্তে আস্তে স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। ঠিক আছে, এরপর গর্বাচভ বলল যে ঠিক আছে, আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশগুলোর কমিউনিস্ট সরকারকে বললো না, আমরা কিন্তু কোনোভাবে কি করবো না, সাপোর্ট করবো না বা সাপোর্ট দেবো না। সোভিয়েত ইউনিয়ন কেন কেন এটা করতে চাইছে, গর্বাচভ কি এত করতে চাইছে এই কারণে নিজের দেশকে ঠিকমতো রিকনস্ট্রাক্ট করা হোক উইথ দ্য হেল্প অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ, পশ্চিম ইউরোপের কাছ থেকে সাহায্য নেই। সুতরাং সোভিয়েত ইউনিয়নের এই যে গঠনমূলক সামাজিক যে প্রজাতন্ত্রগুলো রয়েছে সেই প্রজাতন্ত্রগুলির মধ্যে দেখা যাচ্ছে ডেমোক্রেটিক্যালি বা গণতান্ত্রিক এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ভীষণভাবে আস্তে আস্তে কি পেতে থাকে, ইম্পর্টেন্স পেতে শুরু করে, যার ফলে দেখা যায় যে কমিউনিস্ট কান্ট্রি হিসেবে ইউএসএসআর এর বিলুপ্তি কিন্তু শুরু হয়ে যায় 1991 সালে। এরপর আমরা একটু জার্মানির দিকে ঝুঁকে পড়ি। সেখানে কি বলা হয়, বলা হয় যে বার্লিন প্রাচীরের পতন এবং জার্মানির ইউনিফিকেশন অফ জার্মানি এই বিষয়টির উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। কি হয়েছিল, এখানে দেখা যাচ্ছে যে বলা যেতে পারে যে প্রথম দিকে কিন্তু জার্মানি এইখানে এই যে পুঁজিবাদী এবং কমিউনিস্ট ব্লকের মধ্যে যে শীতল যুদ্ধ ছিল সেক্ষেত্রেও জার্মানির একটা মনে করা হয় ভূমিকা ছিল এবং গ্লাসগোর প্রভাব শিল্পে আস্তে আস্তে ইস্টার্ন ইউরোপ, পূর্ব ইউরোপে বাল্টিক অঞ্চল যেগুলোকে বলা যায় এস্তোনিয়া রয়েছে এবং আরো বিশেষ করে দেখা যায় যে পূর্ব জার্মানিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। 1987 সালে একটা ঘটনা ঘটলো। কিরকম ঘটনা ঘটলো, 1987 সালে 12ই জুন বার্লিনের একটা গেট আছে যেটাকে বলা হয় ব্র্যান্ডেনবার্গ গেট বলা হয়। সেই গেটের এক বক্তৃতায় সেই সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রোনাল্ড রেগান। তিনি গর্বাচভকে কিন্তু আহ্বান করলেন প্রাচীর অর্থাৎ প্রাচীর ভেঙে দেওয়ার জন্য আহ্বান জানাবেন। এর ফলে দেখা যাচ্ছে যে কতগুলো হয়েছে যে প্রাচীর সেটাকে ভেঙে দেওয়ার কথা বললেন। এর ফলে বেশ কয়েকটি রাজনৈতিক এবং কাঠামোগত পরিবর্তন এসে যায়, অর্থাৎ স্ট্রাকচারাল এবং ইকোনমিক্যালি চেঞ্জের কথা শুরু হয়। কিরকম হয়েছিল,
পোল্যান্ডের নির্বাচনে সেই সময় দেখা যাবে যে কিছু কিছু কমিউনিস্ট দল রয়েছে, তারা আস্তে আস্তে পরাজিত হতে শুরু করলো। কমিউনিস্ট দল পোল্যান্ডে কি হয়ে গেল, ডিফিটেড হয়ে গেল, পরাজিত হয়ে গেল। হাঙ্গেরিতেও সেই সময় দেখা গেল রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা রিফর্মেশন চলতে লাগলো, একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে হাঙ্গেরি। এবং হাঙ্গেরির যে প্রতিবেশী নেবার কান্ট্রি হিসেবে অস্ট্রিয়া যে রয়েছে, সেখানেও অস্ট্রিয়ার সঙ্গে কি করলো হাঙ্গেরি, তাদের সীমানাটা আস্তে আস্তে কি করে দিল, খুলে দিল। এইসব যে ঘটনাগুলো বা ইনসিডেন্ট গুলো ঘটছিল, সেগুলো দেখা যায় যে পূর্ব জার্মানির পরিবর্তনের ক্ষেত্রে একটা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং যার ফল হিসেবে আমরা দেখি যে পূর্ব এবং পশ্চিমে কিছুটা ভিন্ন হয়ে যায়। এখানে হচ্ছে পূর্ব জার্মানিতে সেই সময়ও কিন্তু একটা কাণ্ড ঘটেছিল, একটা নাগরিক সিটিজেনশিপের ক্ষেত্রেও একটা অস্থিরতা লক্ষ্য করা যায়, এবং তার ফলে সেই অস্থিরতা কিন্তু সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করে, চাপ সৃষ্টি করতে থাকে যে পশ্চিম জার্মানিতে ওদের ঘুরতে যাওয়া হোক বা ভ্রমণের সুযোগ করে দেওয়া হোক। বার্লিন প্রাচীরের দুদিকে সেই সময় প্রচুর লোক আস্তে আস্তে গ্যাদার করতে শুরু করে, জমায়েত হতে শুরু করে, এবং এই ঘটনাগুলি বলা যায় যে বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করেছিল। জার্মান ইউনিফিকেশন বা একীকরণ হওয়া এক সপ্তাহের মধ্যে আবার চেকোস্লোভাকিয়া কি হলো, চেকোস্লোভাকিয়ায় গণতান্ত্রিক সরকারের কি হলো, এস্টাবলিশ হলো বা প্রতিষ্ঠা হলো, কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুটো দেশের সরকার পরিবর্তনে দেখা গেল একটা ভায়োলেন্ট স্টেট বা অনেক বেশি আগ্রাসী মনোভাবের পরিচয় পাওয়া যায়। 1991 সালে ইউএসএসআর পতনের ফলে দেখা যায় যে প্রায় 15টা দেশ কি হয়ে গেল, সেই সময় স্বাধীন দেশ গঠিত হলো। কি কি দেশ হলো, আর্মেনিয়া কথা বলতে পারি, আজারবাইজান, বেলারুশ বলা যায়, এস্তোনিয়া বলা যায়, জর্জিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তান। এবং সেখানে দেখা যাচ্ছে যে বলা যেতে পারে সমস্ত দেশগুলোর মধ্যেও কিন্তু জাতিগত বলা যেতে পারে যে কিছুটা বিতর্ক বা দাঙ্গা রয়ে গেল। এছাড়াও দেখা যায় উদাহরণস্বরূপ আমরা আরো কয়েকটি দেশের উল্লেখ করতে পারি। কিরকম উল্লেখ করতে পারি, বলা যায় যে 1990 সালে একটা আফ্রিকান কান্ট্রি হিসেবে নামিবিয়ার কথা বলা যায়। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে নিজের ফ্রিডমটা নিয়ে নেয় বা স্বাধীনতা লাভ করে। 1993 সালে চেকোস্লোভাকিয়া সে কি হয়েছিল, চেক রিপাবলিক হিসেবে আবির্ভূত হয়, এবং দেখা যায় যে চেকোস্লোভাকিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে পরিগণিত করতে শুরু করে। 30 বছরের যুদ্ধের পর লং টাইম ইরিত্রিয়া ইথিওপিয়া থেকে স্বাধীনতা অর্জন করে। 2002 সালে কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে যায় এবং সে স্বাধীনতা অর্জন করে। তাহলে আমরা কি দেখছি, প্রত্যেক অনেক রাশিয়ান কান্ট্রি নিজেরা বেরিয়ে পড়ছে। এবং 2011 সালে দক্ষিণ সুদান দেখা যায় যে গণভোটের মাধ্যমে সুদান থেকে আলাদা হয়ে গিয়ে স্বাধীনতা অর্জন করে। সুতরাং বিশ্বের মানচিত্রে তাহলে যদি আমরা পরিলক্ষণ করি, তাহলে দেখা যায় যে এই সমস্ত নতুন দেশের যে আগমন, তাদের কিছু পুরনো দেশের প্রস্থান, এই সমস্ত অঞ্চলের মধ্যে এক ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক, ইকোনমিক্যালি বা অর্থনৈতিক এবং বলা যায় জল্পনা কল্পনা ইত্যাদি শুরু হয়েছিল। এবং শুধু তাই নয়, এই অন্তর্ভুক্তের ফলে যেটা ইউনাইটেড নেশনের ক্ষেত্রে খুব লাভ হলো, জানো তো, ইউনাইটেড নেশনে কিন্তু সভ্য সংখ্যা অনেকখানি বেড়ে গেল। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক ব্লকের এই যে বিচ্ছেদ এবং অনেকগুলো যে নতুন নতুন যে জাতি উদ্ভব হলো, যার ফলে দেখা যাচ্ছে যে বহুপাক্ষিক আর্থিক বলা যেতে প্রতিষ্ঠানগুলোকে কি হচ্ছে, যে থেকে বিশ্ব ব্যাংক থেকে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে একটা চাহিদা না, একটা সাহায্য বা বিনিয়োগের চাহিদা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হলো। সম্পদ সমৃদ্ধ মধ্য এশিয়া অঞ্চল, আমরা তো জানি যে একেবারে ক্রুড অয়েলের জায়গা, একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বা টেকনিক্যাল একটা এরিয়া হিসেবে সেটা আইডেন্টিফাইড হলো, চিহ্নিত হলো, এবং দেখা যাচ্ছে কেন হলো, এই কারণে বিশ্বের সামরিক শক্তির নিরাপত্তার দাবিতে।
রাশিয়া, চীন এবং বলা যায় পশ্চিম এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে তার যে ভূকৌশলগত যে অবস্থান এবং হাইড্রোকার্বন এবং অন্যান্য যে খনিজ সম্পদের কারণে মধ্য এশিয়া অঞ্চল গুরুত্বপূর্ণ ভীষণভাবে বলা যায় বৈষয়িক এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে। কিন্তু দেখা গেল যে এটার সাথে বড় হলো, বড় হলো না, মানে উল্টো ফ্লেক্সিডি হলো। সেখানে দেখা যাচ্ছে যে এই বৈশ্বিক এবং আঞ্চলিক যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলির মধ্যেও কিন্তু একটা তীব্র কম্পিটিশন এবং মনোভাব পরিবর্তিত হলো। কারা কারা গেল কোন পক্ষে? এক পক্ষে রইল মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, রাশিয়া আছে, চীন আছে, আরেকটা হচ্ছে তুরস্ক, ইরান, ভারতবর্ষ রয়েছে, পাকিস্তান রয়েছে। সুতরাং এই যে পরিস্থিতি বা একটা যে নতুন সিচুয়েশনের আবির্ভাব হলো, এটাই বলা যায় যে নতুন রেড জোন বলে বিবেচনা করা যেতে পারে। রাশিয়ার উপর তাদের নির্ভরতা কমানোর জন্য বিকল্প ট্রানজিট বা অন্য পথে ব্যবসা বাণিজ্যকে নিয়ে যাওয়া, ট্রানজিট রুটের সন্ধান করা এবং অন্যান্য প্রতিবেশীদের দিকে কি বলা হচ্ছে যে তাকাতে প্ররোচিত করে। মধ্য এশীয় যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে একটা নতুন কনসেপ্ট দেখা যায়, বিআরটি। কথাটার মানে কি? বলা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এই কথাটার মাধ্যমে হচ্ছে মূল কথা হচ্ছে এটাই যে চীনকে ইউরোপের সাথে ইউনিফাইড করে দেওয়ার জন্য বা সংযুক্ত করার জন্য কি হচ্ছে একটা কাঠামো বা একটা স্ট্রাকচার নির্মাণের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আসলে অনেকে বলেন যে এই নিউ গ্রেড গেম বা নতুন গ্রেড গেম হলো বলা যায় যে ভারতবাসী রাশিয়া সাম্রাজ্য, ভারতবর্ষ জারবাদী রাশিয়া, অর্থাৎ আমরা তো দেখি বলশেভিক রেভলিউশনের মাধ্যমে জারদের পতন ঘটেছিল, সেই জারবাদী রাশিয়া সাম্রাজ্যবাদী ব্রিটেনের মধ্যে একটা নতুন ধরনের খেলা শুরু করা, যেটাকে আমরা বলা হয় যে ওল্ড গ্রেড গেম বা পুরাতন, সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া শুরু হলো। ইউএসএসআর বিলুপ্ত এবং পূর্ব ইউরোপে বলা হচ্ছে কমিউনিস্ট শাসনের পতন সারা বিশ্বে, কিন্তু বিশেষ করে যে সমস্ত রাষ্ট্রগুলো সবে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, নবগঠিত স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো রয়েছে, তাদের রাজনৈতিক পরিবেশে বলা যায় যে তাদের কাছে একটা বিদ্রোহ সূচিত হয়েছিল বলে লক্ষ্য করা হয়েছে বা অনেকে বলে থাকেন। সুতরাং দেখা যায় যে কিন্তু মনে আমাদের এটা রাখতেই হবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং ফ্রিডম, স্বাধীনতার উপরে ভীষণ আমাদের গুরুত্ব দিতে হয়। ফলত অগণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক রাজনৈতিক শাসনের একটা কিন্তু ডিমান্ড বা আকাঙ্ক্ষা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বেশিরভাগ নবগঠিত যে দেশগুলো ছিল তাদের যদি আমরা সিনারিওটা লক্ষ্য করি, দেখা যায় যে তারা ভীষণভাবে আন্তর্জাতিক স্বল্পোন্নত এবং তাদের কিন্তু একটা ইকোনমিক চেঞ্জ, ড্রাস্টিক মানে ইমিডিয়েট ইকোনমিক চেঞ্জের প্রয়োজন আছে, যা বেশিরভাগ অর্থনৈতিক বিকাশকারী যারা নেতা নেত্রী রয়েছে তারা বলা হয়েছে তারা সেটা মনে করে এবং সেখান থেকে ওপেন মার্কেট ইকোনমি, মুক্ত বাজার পুঁজিবাদের নীতি দ্বারাও তারাও কিন্তু রাশিয়া ভীষণভাবে কি হয়েছিল, ইনফ্লুয়েন্সড হয়েছিল বা প্রভাবিত হয়েছিল। ঠান্ডা যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার যে মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা গেল, কি ব্যাখ্যা করা গেল, একটা ইলেকট্রাল প্রসিডিওর, নির্বাচন ব্যবস্থা আনারও চেঞ্জ অনেক ঘটানো হলো। সেক্ষেত্রে বলা হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে মানবাধিকার এই বিষয়টির উপরেও আসলভাবে গুরুত্ব দেওয়া হলো এবং তার ফলে শুধু তাই নয়, বলা হলো ওপেন মার্কেট ইকোনমিকে স্প্রেড আপ করতে হবে, নিজেকে সার্ভাইভ করার জন্য, নিজেকে বাঁচার তাগিদে আমাদের করতে হবে। সুতরাং মুক্ত বাজার পুঁজিবাদ এবং সঙ্গে সঙ্গে স্প্রেড অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের বিস্তার, এই বিষয়টির উপরে গুরুত্ব দেওয়া শুরু হলো। এরপরে আসি আর একটা নতুন কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি? সেটা হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। সুতরাং বিশ্বায়ন হলো একটি প্রধান বা একটা প্রাইম একটা প্রসেস বা প্রক্রিয়া, যা বলা যাচ্ছে যে দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যালি, ইন্টারন্যাশনাল ইকোনমিক্যালি অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক এবং বলা যায় যে বাণিজ্য সম্পর্কে যেমন নতুন ধারণা সৃষ্টি হতে শুরু করলো
এবং সেখানে বলা হচ্ছে যে একটা দেশ অন্য দেশ কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, সুতরাং একটা দেশকে অন্য দেশের উপরে ভীষণভাবে ডিপেন্ড থাকতে হবে, ডিপেন্ডেন্ট হতে হবে, নির্ভরশীল হতে হবে। সুতরাং সেই ব্যাপারটার দিকে লক্ষ্য করতে হবে। অন্যদিকে কিন্তু তথ্য এবং প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেম, সেটারও কিন্তু অনেক ক্ষেত্রে কি করতে হবে, আরো ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। এই উন্নয়নের ফলে তারা তখন বললো একটা নতুন কনসেপ্ট নিয়ে এলো, দ্যাট ইজ দ্য গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্ব কি গ্রাম। এই নতুন ধারণার উত্থান ঘটে, যেখানে বলা হলো যে মেয়াদি উৎপাদন এবং বাণিজ্যের মধ্যে যে ইন্টারন্যাশনাল রিলেশন আছে, আন্তঃসংযোগের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিজম সিস্টেমটাকে আরো ভালো করে ডেভেলপ করতে হবে। এই বিশ্বায়ন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু অ্যাক্টরদের উত্থান বা অভিনেতাদের উত্থানের দিকে বিশেষভাবে নজর দিয়েছিল। যেমন বলা যায় যে এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অরাষ্ট্রীয় অভিনেতা, এদের হিসেবে এনজিওর গুরুত্ব ভীষণভাবে বৃদ্ধি পায়। বহুজাতিক কর্পোরেশন, আজকাল সাথে আমরা আমাদের যদি ফোন টিভি দেখো অন্য দেশের তৈরি, অর্থাৎ বহুজাতিক কর্পোরেশন, এমএনসিস, এদেরও গুরুত্বটা আস্তে আস্তে বেড়ে যায় এইগুলো। এবং দেখা যায় যে তারা সুতরাং এরাও দেখা যায় যে জাতিরাষ্ট্র গঠনের ক্ষেত্রে এরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক ব্যবস্থা কি হয়েছিল। কেউ কেউ এই ব্যবস্থাকে ইউনি পলিসেন্ট্রিক অর্থাৎ একমুখী বলে বা এককেন্দ্রিক বলে উল্লেখ করেছে। অনেকে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে বলেছে নিশ্চয়ই এটাকে মাল্টিপোলারিজম বলা যেতেই পারে, কিন্তু সংশোধিত বহুকেন্দ্রিক ব্যবস্থা বলে বর্ণনা করেছেন। বহু রাষ্ট্র এবং নন স্টেট অ্যাক্টরস, অরাষ্ট্রীয় যারা কর্মকর্তা রয়েছে এই বিশ্ব রাজনীতি পরিচালনায় কিন্তু তারা যথেষ্ট অ্যাক্টিভলি রোল প্লে করেছে। জোসেফ নাই তিনিও একটা কথা বলেছিলেন, বর্তমান বিশ্বের এই যে বহুমুখী পারস্পরিক বলা যেতে পারে যে নির্ভরশীলতা, সেটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল এবং বিশ্বে ঐক্য সাধনকারী যে সমস্ত কি হচ্ছে শক্তি এবং অনৈক্য সাধনকারী যে শক্তি রয়েছে তার মধ্যে একসঙ্গে বলা হচ্ছে তারা কিন্তু কাজ করে চলেছে এবং সেখানে মনে করা হচ্ছে যে কি হচ্ছে দেশগুলো ঠিক নিজের সঠিক পথ নিজেই বেছে নিতে পারবে। জেমস রসনো একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কথা তিনি মেনশন করেন এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে বিশ্বায়নের দুরন্ত প্রভাবে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে কয়েকটি ক্ষেত্রে কিন্তু কি এসেছে, বিপ্লব এসেছে এবং সেগুলো কি বলতে সেটা নিজেরাই বলা যায় এফিসিয়েন্সি, মানে সেখানে রেভলিউশন বা বিপ্লব, রিভল্ট এগেইনস্ট মানে এফিসিয়েন্সি রিলেটেড এফিসিয়েন্সি, দক্ষতার বিপ্লব লক্ষ্য করা গেছে, যোগাযোগ কমিউনিকেশনের বিপ্লব হয়েছে, তথ্য প্রযুক্তির বিপ্লব হয়েছে, এগুলোর কথা আমরা বলি এবং সেখানে তার ফলে মোবিলিটি বৃদ্ধি পেয়েছে, সচলতা বৃদ্ধি পেয়েছে, মূলধনের সচলতা সেটা বৃদ্ধি পেয়েছে, প্রযুক্তির সচলতা টেকনিক্যাল মোবিলিটি বৃদ্ধি পেয়েছে, বিশেষজ্ঞ এবং দক্ষ মানুষদের সচলতা সেটাও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। বিশ্ব কাঠামোকে যদি দেখা যায় যে বিভাগ দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক বিশ্ব অর্থাৎ স্টেট সেন্ট্রিক ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড সেন্ট্রিক স্টেট অর্থাৎ বহু কেন্দ্র মাল্টিপোলার সেন্ট্রিক আমরা ওয়ার্ল্ডের কথা বা বহু কেন্দ্রিক বিশ্বের কথা বলতে পারি। এর ফলে দেখা যাচ্ছে যে বহুস্তর বিশিষ্ট কি হচ্ছে এখন বেশ বড় লোক সংখ্যা বেশি, সুতরাং একটা স্ট্র্যাটিফাইড অ্যাডমিনিস্ট্রেশনের একটা নেসেসিটি বা প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে নেশন স্টেটের যে পাওয়ার বা জাতীয় রাষ্ট্রের যে ক্ষমতা সেটা ক্রমশ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো রয়েছে, আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে তার ইম্পর্টেন্স বা গুরুত্বটা ক্রমশ বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি বলতে পারি, ন্যাটো, যে ন্যাটোর মধ্যে বিভেদ এত লক্ষ্য করা গেছিল, সেই ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ইউরোপীয় ইউনিয়নের আয়তন তার প্রসারণ, এশিয়ানের কি হচ্ছে যত মোবিলিটি বৃদ্ধি পেয়েছে, এছাড়া আমেরিকার বহুমুখী বলা যায় যে প্রকল্প ঘোষণা এগুলো গুরুত্বটা পেতে শুরু করে।
বিশ্বের ধনী দেশগুলো নিজেরা বলেছে একটা সিকিউরিটি বেল্ট আমাদের তৈরি করতেই হবে, একটা নিরাপত্তামূলক ব্যবস্থা গড়ে তোলার কথা বললো এবং মনে করেছিল তারা এই বেল্ট আমাদের ডেভেলপ করা প্রয়োজন এই নেসেসিটিতে যে আমরা আমাদের মধ্যে কোনো রকম ওয়ারফেয়ারের আশঙ্কা থাকবে না। ইরাক যুদ্ধ ও যুদ্ধোত্তর পরবর্তীকালে ইরাকে মার্কিন সামরিক হস্তক্ষেপকে কি করে কেন্দ্র করে দেখা গেছে আমেরিকা সহ ফ্রান্স, রাশিয়া ও জার্মানির মধ্যে অনেক মতবিরোধ লক্ষ্য করা গেছে। এছাড়াও নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় রাজনৈতিক, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এদের মধ্যেও অনেক বেশি ডিস্টিংলি অর্থাৎ খুব নির্দিষ্টভাবে পার্থক্য করে দেওয়া গেছে বা তাকে ডিমার্কেশন করা গেছে এবং জায়গায় অর্থনৈতিক দিক থেকে প্রভূত অর্থ শক্তি সঞ্চয় করে দেখা গেছে যে বলা যেতে পারে যে অর্জন করেছে এবং সাময়িক শক্তি রূপে কি হচ্ছে অর্থনৈতিক শক্তি আগে এগিয়ে গেছে, সাময়িক শক্তি রূপে পিছিয়ে পড়েছে পৃথিবীতে ধনী দেশগুলোর সঙ্গে, যার ফলে পুরো যে কান্ট্রি বা দরিদ্র দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু পার্থক্য বা ডিস্টিংশন ক্রমশ ইনক্রিজ করছে বা বেড়ে যাচ্ছে। নতুন আন্তর্জাতিক ব্যবস্থার জোট নিরপেক্ষ কোনো আর প্রাসঙ্গিক আজকে রেলিভেন্স আছে, রেলিভেন্স নেই এবং তার ফলে অনেকের মতে তার যে রেলিভেন্সই নেই, তৃতীয় বিশ্বের কথা বলা হয় যখন সেখানে তাহলে দ্বিতীয় বিশ্ব নেই বা তৃতীয় বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে কিছু নেই। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে মনে করেছিলেন যে বৃহৎ শক্তিগুলো তাদের এই ডেভেলপমেন্টের জন্য কি করতে পারে যে তেমন আর আগ্রহী দেখাচ্ছে না, তারাও স্ট্যাগনেট হয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে ঠান্ডা যুদ্ধের অবসানের পর অনেকে বলেছিলেন যে রাজনৈতিক মতাদর্শগত ঠান্ডা যুদ্ধ পরিবর্তে বরং ছেড়ে দাও, ইকোনমিক এয়ারফেয়ারই ডিক্লেয়ার করে ফেলো এবং অর্থনৈতিক দিক থেকে বিশ্বকে তারা বলেছিলেন যে এটাকে মাল্টিপোলারিজম বলা উচিত বা বহু কেন্দ্রিক বলে ঘোষণা করা উচিত। ঠান্ডা যুদ্ধের অবসান এবং ইউরোপীয় কমিউনিজমের এই পতনের পর সারা বিশ্ব অর্থনীতিকালে মার্কিন যুক্তরাষ্ট্রেরই প্রায় জয় জয়কার হয়ে গেল, কেননা গণতন্ত্রের প্রভাব বৃদ্ধি পেল এবং উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক ঋণ, আর্থিক সুযোগ সুবিধা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এগিয়ে আসতে লাগলো, যার ফলে ওপেন মার্কেট ইকোনমি, মুক্ত বাণিজ্য, উদার আমদানি, লিবারাল ইম্পোর্ট, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন এই ব্যাপারগুলো এবং এই ধনী দেশগুলো এই দেশগুলোর উপর সেগুলোকে ক্রমশ এনফোর্স করতে লাগলো বা চাপিয়ে দিতে শুরু করলো। এর ফলে দেখা যাচ্ছে যে বিজনেস কর্পোরেট হাউসেরও কি হচ্ছে ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তাই বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে ধনী এবং দরিদ্র যে দেশগুলো রয়েছে সেই দেশগুলির মধ্যে কিন্তু কি হচ্ছে ইকোনমিক্যালি একটা বৈষম্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। বিশ্বায়নের ফলে অনুন্নতি এবং দরিদ্র দেশগুলো এবং দারিদ্র দেশগুলো কি হচ্ছে তারা কৌশলগত দিক দিয়ে অতটা আপ টু ডেট হতে পারছে না, তারা ক্রমশ কি হচ্ছে হ্রাসকারী মানে কি হচ্ছে তারা পিছিয়ে আছে। তাই যারা বর্তমান বিশ্বের শক্তিধর দেশগুলো রয়েছে তারা দারিদ্র ওই সমস্ত গরিব দেশগুলোর জন্য দারিদ্র হ্রাসকারী কর্মসূচি গ্রহণ করে সেখানে তারা অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে। বিশ্বায়ন ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে আর্থিক ব্যবধান সম্পর্কে গ্লোবালাইজেশন কিন্তু একটা কাজ করেছে যে দুটো দেশের মধ্যে একটা ইকোনমিক্যালি বিশাল যে তফাৎ রয়েছে সে ব্যাপারে মানুষকে কনসাস করে তুলছে, সচেতন করে তুলছে। উন্নয়নশীল বিশ্বের নেতারা তাই এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ধনী দেশগুলো মূলধনের বিশ্বব্যাপী যাতে মোবিলিটি বৃদ্ধি পায় তার জন্য তারা চেষ্টা করছে। এর ফলে যদি হয় সেটা শ্রমের হার কমে, শ্রমিক প্রয়োজন হবে, উৎপাদন বাড়বে, জিনিস তৈরি হবে, শিল্প তৈরি হবে, সুতরাং শ্রমিক সচেতনতা, মোবিলিটি অফ দ্য লেবার, সেকশন অফ দ্য সোসাইটি সেটা বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে কি হচ্ছে শ্রমিকদের সচেতনতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক যে প্রতিযোগিতা, ইকোনমিক যে কম্পিটিশন সেটা কিন্তু ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। একটা জনবহুল দেশে সুতরাং সেখানে আমরা প্রতি পদক্ষেপে অর্থনৈতিক প্রতিযোগিতা দেখতে পাচ্ছি এবং অনেকের মতে ভবিষ্যতে কিন্তু একটা বলা যায় যে ক্যাপিটালিস্ট ওয়ার পৃথিবীকে বিপর্যস্ত করে দিতে পারে। আঞ্চলিক বাণিজ্য যুদ্ধেরও কিন্তু কি হচ্ছে ক্রমশ প্রবণতা বৃদ্ধি পাবে। এছাড়া ঠান্ডা যুদ্ধের পর আণবিক যুদ্ধের প্রসারণ, অস্ত্রের প্রসারণ, যত মুখে বলা হচ্ছে বাবা সল্ট টু সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষর হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আণবিক অস্ত্রের প্রসারণ এবং সাধারণ অস্ত্রের উৎপাদন আরো বেশি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে।
বহু উন্নয়নশীল দেশ প্রচুর অর্থ এগুলো কেনার জন্য বা তৈরি করার জন্য ব্যয় করছে। ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে জাতীয় উপযোগিতাগত বিরোধ যেমন হচ্ছে যেটাকে এথনিক কনফ্লিক্ট বলে, অর্থাৎ যেটা যুগোস্লোভাকিয়ায় ভীষণভাবে লক্ষ্য করা গেছিল, আন্তঃরাষ্ট্রীয় যে বিবাদ রয়েছে সেগুলো ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল, যার ফলে এখনো কিন্তু বিভিন্ন দেশের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনসে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত বিভিন্ন দেশগুলোর মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা ছোট ছোট দেশ হিসেবেও কিন্তু ক্রমশ এগিয়ে আসবো। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গণতান্ত্রিক শান্তি তত্ত্ব প্রচার করে চেষ্টা করেছে একটা পিসফুল বলতে পারো যে পিসফুল সিচুয়েশনের কথা তৈরি করার কথা বলে, এবং সেখানে তারা বালকানের নতুন রাষ্ট্রগুলিতে এবং অন্যান্য সমস্ত যে ডেভেলপিং কান্ট্রি রয়েছে, দেশগুলো রয়েছে, সেখানে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো যাতে প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে তারা সাপোর্ট করে যায়, এবং গণতান্ত্রিক শান্তি তত্ত্ব অনুযায়ী তারা বলেছে সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এবং গণতন্ত্র যত প্রতিষ্ঠিত হবে শান্তি প্রতিষ্ঠিত হবে, যুদ্ধের সম্ভাবনা অর্থাৎ ওয়ারফেয়ারের পসিবিলিটি তত হ্রাসপ্রাপ্ত হবে, এবং পৃথিবীতে একটা পিসফুল সিচুয়েশন প্রিভেল করবে বা শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় থাকবে। সুতরাং অনেকের মতে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে জাতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেল বলো এবং বিশ্বজনীন স্তর ইন্টারন্যাশনাল লেভেল বলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সিভিল সোসাইটি কিন্তু ক্রমশ কি হচ্ছে আরো এস্টাবলিশ হয়ে যাচ্ছে বা ইনফ্লুয়েন্স করছে বর্তমান বিশ্বে। তাই আজকে বহুমুখী মাল্টিকালচারালিজম ডেভেলপ মানে গুরুত্ব পাচ্ছে, ইম্পর্টেন্স পাচ্ছে। ফেমিনিস্ট মুভমেন্ট, নারীবাদী আন্দোলন, পরিবেশ এনভায়রনমেন্টাল মানে মুভমেন্ট, পরিবেশগত আন্দোলন, তারপর হচ্ছে হিউম্যানিজম না মানে হিউম্যান রাইটস প্রোটেক্টের জন্য প্রোটেকশনের জন্য বিভিন্ন যে মুভমেন্ট, সেই ব্যাপারগুলো ক্রমশ গুরুত্ব পেতে শুরু করছে। এছাড়া বলা হচ্ছে অধ্যাপক রসুল একটা কথা বলেছিলেন যে কি হচ্ছে যে ব্যাপক অনিশ্চয়তার কথা বিশ্ববাসী এককালে দেখেছিল, সেটা কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই হ্রাস পেয়েছে। এবারে যদি আমরা 21st সেঞ্চুরি বিশ্ব রাজনীতির কথা বলি, সেখানে দেখা যাচ্ছে গ্লোবালাইজেশনের ব্যাহতিটা একটা স্প্রেড আপ হচ্ছে, বিশ্বায়নের দ্রুত প্রসার করছে, আঞ্চলিক সংগঠনের কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে বিভিন্ন অতি জাতীয় আন্দোলন, যেমন বললাম নারীবাদী আন্দোলন, পরিবেশগত আন্দোলন, মানবিকতা আন্দোলন অনেক বেশি কি হচ্ছে ইম্পর্টেন্স পাচ্ছে। 2001 সালে আমেরিকার উপর সন্ত্রাসবাদী আক্রমণের পর আমেরিকা কি করা হয়েছে, আফগানিস্তানের যুদ্ধে খুব জড়িয়ে পড়েছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে সেগুলোর ব্যাপারে যাতে কমানো যায় সে ব্যাপারটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 2003 সালে ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছিল, আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশগুলো তাতে ভীষণভাবে জড়িয়ে পড়েছিল, সন্ত্রাসবাদী আন্দোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এর ফলে বহু মানুষ প্রাণ গেছিল, যে জিনিসপত্র নষ্ট হয়েছিল, সেই সমস্ত গুলো দেখে 21 শতকে বিশ্ব রাজনীতি বলেছে যে আমাদের শান্তি প্রতিস্থাপন করতে হবে। এছাড়াও 2008 সালে আমেরিকা অর্থনৈতিক সংকট দেখার ফলে আমেরিকাও সজাগ হয়ে গেছে, কিন্তু আজকের দিনে তার কতটা রিলিভেন্সি আছে আমি বলতে গেলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কথা বলতে গেলে, যেমন সেখানে রাশিয়া অনেকখানি কি হয়ে যাচ্ছে, ইকোনমিক্যালি বিধ্বস্ত হচ্ছে, ইউক্রেন তো হচ্ছে, আমেরিকাও হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু একটা কথা ভালো কথা আছে যে সেই যুদ্ধ শুধু রাশিয়া এবং ইউক্রেন অঞ্চল বা কিছু আমেরিকা এবং তার দেশেরা তার মধ্যে জড়িত হয়ে পড়লেও কিন্তু সারা বিশ্বে সেভাবে কিন্তু স্প্রেড আউট করে, এটা কিন্তু একটা ভালো লক্ষণ। আর 2010 সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তথা আছে স্বৈরতন্ত্র ডিক্টেটরিয়াল যে গভর্নমেন্ট গুলো রয়েছে তার বিরুদ্ধে দেখা গেছে যে নানা ধরনের আন্দোলন শুরু হয়েছে, সফলতা অর্জন করা গেছে। এছাড়াও হচ্ছে বিশ্ব রাজনীতিতে আজকের দিনে আমেরিকা যেমন গুরুত্ব একদিকে আছে, আজকে চায়নাকেও আমরা ফেলতে পারি না, কোভিডের কথা ফেলতেই পারি না, সুতরাং চীন এবং রাশিয়ারও কিন্তু আস্তে আস্তে ইম্পর্টেন্স বা গুরুত্ব বাড়ছে। এছাড়াও বলা হচ্ছে যে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছে, এটাকে আমাদের ইগনোর করা সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে যে এবং আরো কিছু সংঘর্ষ হয়তো চলছে, কিন্তু দেখা গেছে হয়তো সেখানে কিছুটা লিমিটেশন বা সীমিততা লক্ষ্য করা যায়। এই হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে আজকের দিনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করলাম। আজকে এখানে আলোচনা বিপিএসসি 134 এর ইউনিট 8 এবং তার সঙ্গে এক্সটেন্ডেড রিলেটেড ভাবে ইউনিট 9 এর আলোচনা এখানেই সমাপ্তি।